আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। যোগ দেবেন প্রবাসী বাংলাদেশিদের সুধীর সমাবেশে। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালের সেনা সদস্যের সাক্ষ্য। ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, চিফ প্রসিকিউটর। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে সংকটে পড়বে দেশ, বদিউল আলম মজুমদার। আইন শৃঙ্খলার অবনতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান মালয়েশিয়ায় কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। রাতেই কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুর 3টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহন করা বিমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাল তারেক রহমান বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাইবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে 22 জুন রাতে 4 দিনের সফরে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। চীন সফরে এবার বেশ কিছু চুক্তি ও সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী শুক্রবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সুধীর সমাবেশে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাজীব, প্রধানমন্ত্রী কি সমাবেশ স্থলে পৌঁছেছেন, সে সম্পর্কে আমাদেরকে জানান। সীমা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরে, যেখানে অবস্থান করবেন। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল সাংগ্রিলা। এই সাংগ্রিলা হোটেলেই কিন্তু তিনি বিমানবন্দর থেকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে সরাসরি এই সাংগ্রিলা হোটেলে আসবেন। হোটেলে এসেই এই সুধী সমাবেশে তিনি কিন্তু অংশ নেবেন। যদিও এই সুধী সমাবেশটি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শিডিউলে ছিল না, কিন্তু শেষ পর্যন্ত নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার কারণে এই সুধী সমাবেশটি আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী এখানে অংশ নেবেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, প্রধানমন্ত্রী কিন্তু দীর্ঘ প্রায় 12 বছর পর মালয়েশিয়া আসছেন। এর আগে কিন্তু মালয়েশিয়ায় তিনি সবশেষ 2014 সালে এসেছিলেন। এখানে বিভিন্ন কর্মী সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন। দীর্ঘদিন পরে সরকার দলীয় প্রধানের এই আগমনে কিন্তু একদিকে সরকার প্রধান, আরেকদিকে দলীয় প্রধান একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এছাড়াও এই সফরটির কিন্তু তাৎপর্য একটু ভিন্ন রকম, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কিন্তু মালয়েশিয়ায় প্রথম সফর। এখানে অনেক কিছুরই জট খুলবে বলে আশা করছেন নেতাকর্মীরা, প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছেন যে দীর্ঘদিনের যে স্থবিরতা শ্রমবাজার নিয়ে সেটার জট খুলবেন, এটাই উল্লেখযোগ্য বিষয় হিসেবে আলোচিত হবে। এছাড়াও
এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আসলে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে এবার তারেক রহমানের এই সফরে। আসলে নেতাকর্মীরা কি ভাবছেন, আসলে তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের কাছ থেকে একটু আমরা জানতে চাই। আসলে শীর্ষ নেতারা আছেন মালয়েশিয়া বিএনপির। আমি জানতে চাই রতন ভাই, আসলে আপনাদের এই যে উৎসাহ উদ্দীপনা, আপনাদের প্রত্যাশাটা কি প্রধানমন্ত্রী? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 18 কোটি জনগণের স্পন্দন জননেতা তারেক রহমান। তার আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল, বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং মালয়েশিয়া প্রবাসীদের ভিতরে একটি আনন্দ উল্লাস পরিবেশ বিতরিত হচ্ছে। তো আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা আশা করি বাংলাদেশের সমস্যাগুলো, যেমন শ্রমবাজারকে নিয়ে একটি বিষয় আছে, এবার মালয়েশিয়া কিছু অবৈধ শ্রমিক তাদের নিয়ে কিছু বিষয় আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু বিষয় আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিছু বিষয় আছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু বিষয় আছে। আমরা আশা করি এই ওষুধ সম্পন্ন মেডিসিন নিয়ে কিছু আলোচনা আছে। আমরা আশা করি এই সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ একটা ভালো একটা কিছু ফলপ্রসূ হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় এই মালয়েশিয়া প্রবাসী যারা আমরা আছি, আমরা আশা করি এই বিষয়গুলা খুব সহজে সমাধান হবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসলে সবাই কিন্তু নেতাকর্মী সহ প্রবাসী, বিশাল প্রবাসী বাংলাদেশি এখানে থাকেন, 13 থেকে 15 লক্ষ প্রবাসী অধ্যুষিত একটি দেশ বলা যায়। তো এখানে সব তারেক রহমানের আগমনে, প্রধানমন্ত্রীর এই আগমনে সব সমস্যার সমাধান হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা উচ্চতায় যাবে বলে আশা করছেন সবাই। এই ছিল কুয়ালালামপুরের শাংরিলা হোটেল থেকে আমার কাছে সবশেষ খবর। রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে যে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানকার খবর আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত সহ সিন্ডিকেট মুক্ত অভিবাসন ব্যবস্থার নিশ্চয়তা মিলবে বলে আশা করছেন প্রবাসী শ্রমিকরা। ভিসার জটিলতা, কনসুলার সেবার সীমাবদ্ধতা ও অবৈধ কর্মীদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা। সরকার প্রধানের সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কুয়ালালামপুর থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে অবৈধ শ্রমিকে পরিণত হন ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া যাওয়া প্রায় 40 ভাগ বাংলাদেশি শ্রমিক। এর ফলে বছরের পর বছর হাড়ভাঙা পরিশ্রম করেও ভাগ্য ফেরাতে পারেন না এসব কর্মীরা। কোম্পানিগুলো অনেক ঝামেলার সৃষ্টি করে, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে এখান থেকে, আবার সঠিক স্যালারি পাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে 2 বছর ধরে স্থবির হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর সম্ভাবনা আর অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দেওয়া সমাধানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন প্রবাসী শ্রমিকরা। অবৈধ আছে, তাদেরকে বৈধকরণ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী কাজ করবে, এদেশের সরকারের সঙ্গে এক বৈঠকে কথা বলবে। আমরাও অনেক দিন থেকে এখানে অবৈধ আছি, আমাদের কাগজপত্র না থাকার কারণে আমরা ভালো কাজ করতে পারি না। আমরা চাইতেছি যে তারেক রহমান আসুক, দেশের স্বার্থে কিছু করুক, আর আমাদের বিশেষ করে যারা অবৈধ আছে তাদের বৈধকরণটা দেবে। শ্রমিকদের দাবি, তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা, কর্মীদের বৈধতার সুযোগ এবং দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেট মুক্ত এবং যাচাই বাছাই করে সঠিক কোম্পানিতে লোক আসুক এবং শ্রম বাজারটা ওপেন করা হোক। বাংলাদেশের কমিউনিটির নেতারা মনে করেন শক্তিশালী সিন্ডিকেট ভাঙা ছাড়া কোনো টেকসই সমাধান সম্ভব নয়। ফ্যাসিস্ট আমলে যেভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে সেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, এই যে সিন্ডিকেটটা, যে হাজার হাজার শ্রমিক আজকে বিভিন্ন কারণে অকারণে তা ডকুমেন্ট পাচ্ছে না বা বৈধতা পাচ্ছে না, সেই বৈধতা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। অল্প পয়সায় মালয়েশিয়া আসতে পারে এবং তাদের হাতে যেন বেশি টাকা পয়সা নিয়ে তারা যেন প্রতারিত না হয়, এটাও চাবো। এবং একই সাথে আমরা চাবো যে তারা যেন এই দেশে এসে ভালোভাবে কাজ করতে পারেন এবং তাদের যে ধরনের দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াগুলোকে যাতে প্রাধান্য দেওয়া হয়। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার, সো এই শ্রমবাজারে সম্প্রসারণের বিষয় বা বাংলাদেশি কর্মীদের এখানে নিয়োগের বিষয়টাই হয়তো আলোচিত হবে। তাছাড়া আমাদের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের ওয়েলফেয়ারের বিষয়টা হয়তো তাদের মাঝে আলোচনায় আসবে। আমি আশা করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে
এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন। শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানো, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে বলেও আশা প্রবাসীদের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রত্যাশা। তাদের মতে প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রবাসী শ্রমিকরা বলছেন পুরো অভিবাসন প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ আর সিন্ডিকেট মুক্ত, শুধু শ্রমবাজার উন্মুক্ত করলেই চলবে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে কমপক্ষে ২ বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা কঠিন ছিল, তবে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সিপিডির বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আশাবাদী হলেও চলমান সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD, যেখানে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক উঠে আসে। বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এ সময় বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও কর ছাড়ের দাবি জানান। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure. সংলাপে বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চবিলাসী বলে মত দেন সিপিডির গবেষকরা। The education sector has seen 42.7% increase, and in case of social security, it's an increase of 40%. We appreciate and we applaud the government, and we hope that these are utilized. অর্থনীতিবিদরা বলেন, গত 15 বছরে দুর্নীতি ও কর আদায়ের ব্যর্থতা রাষ্ট্রের সব লক্ষ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। We have to try, and the focus has to be on trying actually, and how to, whether we'll fail or not, let that happen through the progress monitoring sense. অর্থমন্ত্রী বলেন, নানান সংকট মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে করজালের আওতায় আনতে এনবিআরকে পুনর্গঠন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। র্যাবে থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল আহসান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন। আওয়ামী লীগ শাসন আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক সেনা সদস্যের সাক্ষ্যে এ তথ্য উঠে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, তবে সাক্ষীর বর্ণনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রোববার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়কার রানার তথা দেহরক্ষী ইমরুল কায়েস। জবানবন্দিতে বলেন, জিয়াউল আহসানের রানার থাকা অবস্থায় 150 থেকে 200 মানুষকে বিভিন্ন পন্থায় হত্যা করতে দেখেছেন তিনি। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্ট
সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে। এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের বর্ণনা তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। এদিকে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, জিয়াউল আহসানের কোনো দেহরক্ষী বা রানার ছিলেন না ইমরুল। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষ্য দেন সাক্ষী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকারের ধীর গতি পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সুজন সম্পাদক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। বর্তমান সরকারের 4 মাস প্রত্যাশা, অর্জন ও করণীয় এই শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা দুঃখজনক। স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জুলাই অভ্যুত্থানের যে 3টা অগ্রাধিকার ছিল, নির্বাচন, বিচার এবং সংস্কার, তো বিচারটা অব্যাহত থাকা দরকার এবং যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আনা দরকার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অচিরেই সাংবিধানিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেন বক্তারা। এই যে সরকারটা আমাদের আছে এখন নির্বাচনের দ্বারা এসেছে, এটা কোন সংবিধানের আন্ডারে কাজ করছে? আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং B দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী। বর্তমান বাস্তবতায় লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থান তৈরি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও জানান আলোচকরা। আমরা তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল আমরাই ক্রিটিসাইজ করতাম, আমাদের সুশীল সমাজ ক্রিটিসাইজ করতাম, বিভিন্ন মব থেকে শুরু করে লোকজনকে পিটিয়ে মারা হচ্ছে বা বিভিন্ন খুন খারাপি হচ্ছে, এবং আমরা তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অলমোস্ট প্রতি সপ্তাহে একবার করে পদত্যাগ চেতাম। কিন্তু আমি দেখি গত 4 মাসের মধ্যে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় না, এই একই টাইপের ব্যর্থতার জন্য। খাল খনন কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ সরকারের 9টি প্রাথমিক সাফল্যের তালিকাও উঠে আসে বৈঠকে। এবং তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে হামের টিকা কর্মসূচিতে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার। সরকারের কাছে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী। জানান, বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেতে সবাইকে হেলথ কার্ড দেয়া হবে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হওয়ায় বাতিল করা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। হামে শিশু মৃত্যু ঠেকাতে ঘাম ঝরছে সরকারের। জরুরি ভিত্তিতে টিকা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না। মারা গেছে প্রায় 700 শিশু। এতদিন সরকারের তরফ থেকে বলা হচ্ছিল, যাদের গাফিলতিতে এতগুলো প্রাণ ঝরেছে তদন্ত করে তাদের বিচার করা হবে। তবে এখন সুর পাল্টেছে। প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী বলছেন, ওই ঘটনার তদন্ত প্রয়োজন নেই। তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি।
আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট এগুলো প্রকিউরমেন্ট হয়নি, এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে এর জন্য কোনো তদন্ত করার দরকার নেই। তিনি জানান, দেশের সব মানুষকে পর্যায়ক্রমে হেলথ কার্ড দেবে সরকার। এর মাধ্যমে বিনামূল্যে সেবা পাবেন সাধারণ মানুষ। এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ, এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না, প্রতিটি নাগরিকের হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে, হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই হেলথ কার্ড পাবে। প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী আরও জানান, দেশের 14,000 কমিউনিটি ক্লিনিক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। এতে তেমন সেবা পেতেন না মানুষ। এগুলো বাতিল করে প্রতিটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট স্থাপন করা হবে। গত দেড় যুগের বেশি সময় যখন কমিউনিটি ক্লিনিকের একটা রাজনৈতিক গুরুত্ব ছিল, এবং ওই গুরুত্বের কারণে আমাদের যে ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে। আমরা এই প্রথমবারের মতো দেশব্যাপী আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছি। এখানে একটা ইউনিয়ন লেভেলের স্বাস্থ্য কেন্দ্র থাকবে, যেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। যে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই 45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদবাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। স্বাস্থ্যকর্মী আছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। আমরা বাজেটে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির ইস্যুতে বিরোধী দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা পর্বে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার এই মন্তব্যকে ঘিরে বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ডেপুটি স্পিকার কায়সার কামালকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই, উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। কোন তথ্যটা এখানে অসত্য? উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। অংশটুকু অসত্য আছে, সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে, যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যান্টিডা স্যাভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি এবং বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দেন। এ সময় বাংলাদেশের নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ডাক্তার শেখ মহিউদ্দিনের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ট্রাস্টে ও চেয়ারপারসন শিরিন পারভীন হক বলেন, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানী মগবাজারে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত দুঃখজনক। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালটির সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা উচিত। চিঠিতে আরও বলা হয়, আদ্দিন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। একই সাথে স্বল্প সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা প্রদানকারী আদ্দিন হাসপাতালটিতে দ্রুত অচল অবস্থার অবসান ঘটিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানী মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সকালে রাজধানী কলেজ গেট এলাকায় মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সারা দেশে সতর্ক বার্তা দেয় পুলিশ সদর দপ্তর। শঙ্কা থাকলেও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টির শক্তি আওয়ামী লীগের নেই বলে দাবি করেছেন শিক্ষাবিদ ডক্টর মাহবুব উল্লাহ। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ এবং সহিংসতা মুক্ত সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের প্রথম 4 মাসে 1133টি ভুল তথ্য ও গুজব শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ, যার বেশিরভাগই ছিল জনমনের সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবারের বিতর্কের বিষয় সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। 5 কোটি মানুষ দেখা সত্ত্বেও 500 জন মানুষ কেন সহিংসতা করে? যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ চিন্তক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সামাজিক মাধ্যমের ভালো দিকের পরিবর্তে খারাপ দিকই বেশি গ্রহণ করছেন ব্যবহারকারীরা। শিক্ষা ব্যবস্থার যে মৌলিক দুর্বলতা আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। সহিংসতার প্রশ্ন আসছে, বলা হয়েছে সহিংসতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যখন ঘটনা ঘটে, রামুর মতো যখন ঘটনা ঘটে, কিন্তু আরেকটু বড় মাপে আপনারা জিনিসটা দেখেন, গাজায় যে হত্যাকাণ্ড হয়ে গেল, সেই হত্যাকাণ্ডের জন্য কোন সোশ্যাল মিডিয়া দায়ী? অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের মতো ডিজিটাল আসক্তি ধ্বংসের মুখে ফেলেছে শিক্ষার্থীদের। মোবাইলে 5 টাকার এমবি ঢুকিয়ে দিয়ে 500 কোটি টাকার একটা অপতৎপরতা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশে ধ্বংস করা যে অপতৎপরতা, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ভয়েস রেজ করতে হবে। শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সহিংসতা প্রতিহত করা সম্ভব নয়। এটি আমাদের নৈতিকতা জাগ্রত করতে হবে, বহুমাত্রিক যে ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্বাধীনতার পাশাপাশি কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দলটি, যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই দলটি যাতে কোনো রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক এই সরকারকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, মানুষের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিতে না পারে। আওয়ামী লীগের এখনো সেই ধরনের শক্তি হয় নাই যে তারা একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সুইজারল্যান্ডে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন, যুদ্ধবন্ধে অন্তর্বর্তীকালীন চুক্তিটি যেন সব পক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এর আগে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশটির সেনা প্রধান উপস্থিত ছিলেন। এদিকে লেবাননের ভেতরে মোতায়েন করা ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই ও সেনারা যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রতিষ্ঠিত তথাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
এদিকে বিশ্বকাপে রাতে মাঠে নামছে এশিয়ার দুই দেশ সৌদি আরব আর ইরান। রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। এরপর রাত 1টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে লড়বে ইরান। সোমবার ভোরেও দুটি আকর্ষণীয় ম্যাচ। ভোর 4টায় মিয়ামি স্টেডিয়াম সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে। আর ভ্যানকুভার সকাল 7টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিকান পরাশক্তি মিশর। নকআউটের লড়াইয়ে টিকে থাকতে প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ হলো জাতির প্রতিচ্ছবি, কিন্তু সেখানে জনগণ তাদের প্রতিফলন দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সংসদকে সত্যিকারের জনগণের আয়না হিসেবে গড়ে তুলতে হলে সংসদ সদস্যদের মান উন্নয়ন জরুরি। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এবারে অর্থ সংবাদ। বাবা দিবসকে সামনে রেখে বাবা ও সন্তানের সম্পর্কের এক চেনা অথচ একদম ভিন্নধর্মী ও মিষ্টি গল্প নিয়ে নতুন একটি আবেগঘন ওভিসি প্রকাশ করেছে গ্রি এসি, যেখানে বাবার চিরন্তন স্নেহের পাশাপাশি উঠে এসেছে সন্তানকে জীবনের আসল শান্তির সংজ্ঞা শেখানোর এক দারুণ গল্প। গ্রি এসির ব্র্যান্ড স্লোগান একটু বেশি কমফোর্টেবল। ভাবনার সাথে এই ওভিসিতে এক অনন্য ও বৈপ্লবিক মাত্রা যোগ করা হয়েছে। একটি এসি ব্র্যান্ড হিসেবে ঘরের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সমাজ ও নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে গ্রি এবার কমফোর্ট জোনের বাইরে গিয়ে জীবনকে চেনার আহ্বান জানিয়েছে। ব্র্যান্ডটির এই ভিন্নধর্মী, দূরদর্শী ও সাহসী চিন্তাকে বরাবরের মতো পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনস এবং এর নির্মাণে জাদুকরী ছোঁয়া রেখেছেন জনপ্রিয় পরিচালক অনম বিশ্বাস। জীবনের জন্য তৈরি হতে শেখানো বাবাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা। এবারে আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সময় শনিবার বিচারক হুয়ান কার্লোস পেনেইদো রায় দিয়ে বলেন, গোমেজ দেশ ছেড়ে পালাতে পারেন, তাই তাকে পাসপোর্ট জমা দিতে হবে। একই সাথে প্রতি 2 সপ্তাহে একবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, গোমেজ তার পরিচয় ব্যবহার করে কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষে সরকারি চুক্তি পেতে সহায়তা করেছেন। এছাড়া পরামর্শক নিয়োগ, সরকারি অর্থের অপব্যবহার এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালে সফটওয়্যার কেনায় অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী সানচেজ এই মামলাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছেন। এ ঘটনায় স্পেনের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজধানী বসুন্ধরা স্পোর্টস সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সহ যোগপ্রেমী শিক্ষার্থী, ওয়েলনেস প্র্যাকটিশনার এবং বিশিষ্টজনেরা অংশ নেন। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনে যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবেও পালিত হয়েছে বিশ্ব যোগ দিবস। দেশের শীর্ষস্থানীয় সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান, উত্তরা ইয়োগার সোসাইটি এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্যসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যোগ ব্যায়াম অনুশীলনকারী এবং স্বাস্থ্য সচেতন নাগরিকরা এতে অংশ নেন। এবারে খেলার খবর। টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে স্বাগতিকদের 7 উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে 3-0 ব্যবধানে জিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল অজিরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 110 রানের টার্গেটে নেমে 54 বল হাতে রেখে 3 উইকেটে 112 রান তুলে জয় পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ 28 বলে 60 রান তুলে জয় নেতৃত্ব দেন। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। সিরিজ সেরা হন ম্যাট রেনশ।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে 11 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় আর কাটাতে পারেনি। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় 51 বলে 61 রানের দারুণ এক ইনিংস খেললেও মাত্র 109 রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেন্সার জনসন, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা হয়ে 2টি করে উইকেট তুলে নেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। যোগ দেবেন প্রবাসী বাংলাদেশিদের সুধী সমাবেশে। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সেনা সদস্যের সাক্ষ্য। ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, চিফ প্রসিকিউটর। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে সংকটে পড়বে দেশ, বদিউল আলম মজুমদার। আইন শৃঙ্খলার অবনতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।